এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি, বললেন তারেক রহমান। মব ঠেকাতে না পারায় সরকারের দুর্বলতা দেখছেন নেতারা। হাদির খুনের বিচার নিয়ে সরকার কেন নীরব, প্রশ্ন জামায়াতের। রাজনৈতিক কারণে হত্যার ধারণা ডিবির, মূল অভিযুক্তের অবস্থান অজানা। ব্যাংকের সংশ্লিষ্টদের শত কোটি লেনদেন। বগুড়ায় বেগম জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, ভোটারের আস্থা তৈরিতে যৌথ অভিযানের নির্দেশনা ইসির। নির্বাচন বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার। দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। হেলিকপ্টারে গ্রামের বাড়িতে সুদানের শহীদ 6 শান্তিরক্ষীর মরদেহ সামরিক মর্যাদায় দাফন। ঢাকা সেনানিবাসে শেষ বিদায় জানালেন সহকর্মীরা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসেন। অতীতের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি। বগুড়ায় জুলাই শহীদ স্মরণে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বগুড়া শহরের প্রায় 20টি স্থানে রোববার বিকেলে ফ্রি ওয়াইফাই জোন উপহার বিএনপির। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচার সরকার প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছে, আর বিএনপি প্রতিটি সংকটে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করেছে। সামনের দিন ভালো নয় মন্তব্য করে বলেন, কিছু মহল বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করছে, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে, সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন, তাই শহীদ হাদি ও জুলাই যোদ্ধা এবং 71 শহীদদের প্রতি সম্মানার্থে দেশের শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন, ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। কাজেই আজকে শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। শিক্ষার্থী ও তরুণদের জন্য পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে ফ্রি ইন্টারনেট সেবা প্রদান করার ঘোষণাও দেন তারেক রহমান। এবং তরুণ প্রজন্মের বহু সদস্য। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। টার্গেট করে গণমাধ্যমে হামলা ও মব তৈরি সরকারের দুর্বলতা বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এ সময় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণমাধ্যম সহ সবার সহযোগিতা কামনা করেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সামনে রেখে রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করে বিএনপি, যেখানে দেশের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক এবং বার্তা সম্পাদকরা। বলেন, দেশ ও গণতন্ত্র যেন বিপন্ন না হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে। আজকে যে অবস্থার পরিবর্তন বা সময়ের কথা যেভাবে আপনারা প্রথম আলো, ডেইলি স্টার বা সংবাদপত্র উপরে হামলা আক্রমণে বলেছেন, এটা ব্যক্তিগতভাবে আমরা সবাই আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আপনার আমি সমালোচনা করব সেইটার স্বাধীনতা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সুস্থ সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বিএনপি। অবশ্যই আমাদের অঙ্গীকার, দলের অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার, সামনের দিনে একটি সুস্থ গণতান্ত্রিক
সমাজ এবং রাষ্ট্র আমাদের গড়ে তুলতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা সরকারের দুর্বলতা, এসব কঠোর হাতে দমনের আহ্বান জানান তিনি। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? 17 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটি যেন মজবুত হয় সে বিষয়ে বিবেচনায় রাখতে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন সালাউদ্দিন আহমদ। জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অভ্যর্থনা কমিটি করা হয়েছে, আমি তার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি, এটা আমার জন্য গৌরবের। কিন্তু এটাকে এমনভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই যেন বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটা শক্তিশালী হয় তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষতা সমুন্নত রাখতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। জাতীয়ভাবে আমাদের আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। বগুড়া 7 ও ফেনী 1 আসন থেকে বেগম জিয়া ও বগুড়া 6 আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। রোববার দুপুরে 2 রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তারা। শিগগিরই যৌথ বাহিনীর অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 3 বাহিনীর প্রধান ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, চোরাগোপ্তা হামলা ও মব ভায়োলেন্সে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 3 বাহিনী প্রধানের সঙ্গে সিএসি এএমএম নাসিরউদ্দিনের বৈঠক। রোববার দুপুর 12টা থেকে প্রায় 1 ঘন্টার এ সভায় অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শেষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নাসিরউদ্দিন কমিশন। 2 ঘন্টা বৈঠক শেষে বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের নিয়ে ব্রিফিং করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ওসমান হাদিকে হত্যার ঘটনায় নির্বাচনের প্রভাব পড়ার কথা স্বীকার করেন তিনি। সার্বিকভাবে যদি আমরা বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশ্যই আছে। বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা। যারা আমাদের উৎসবের পরিবেশকে বিঘ্নিত করতে চান তারা ব্যর্থ হবে, উৎসবের পরিবেশ ফেরত আসবে। জানান, ভোটারদের আস্থা তৈরি করতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে নতুন করে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনের অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ জোর দিয়েছি। সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে বিশেষভাবে জোর দিয়েছি যাতে এগুলো না হয়। চোরাগুপ্তা হামলা হচ্ছে যারা হেরে যায় তাদের একটা কৌশল, তারা যেন পালাতে না পারে, সেই জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। গোয়েন্দা সংস্থা সহ বাহিনী সমূহকে আমরা এটার ব্যাপারে সচেতন করেছি। ভোটের মাঠে এখন থেকেই 1 লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান ইসি সানাউল্লাহ। যেমন সেনাবাহিনী 1 লক্ষ ডিপ্লয় করবে, যার 1/3 অলরেডি মাঠে ডিপ্লয়েড আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের বিচার ও তদন্তের অগ্রগতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেছে জামায়াত ইসলামী। তদন্তের জাতিসংঘের সহায়তা নেওয়ার আহ্বানও জানিয়েছে দলটি। নতুন ভোরের আলো ফুটলেও আর জাগবেন না শরীফ ওসমান হাদি। নিজের অন্যতম আদর্শ কবি নজরুলের পাশেই চিরনিদ্রায় তিনি। মানুষের দ্বারে দ্বারে ছুটে বেরিয়ে যে ভালোবাসা তিনি অর্জন করেছেন তার প্রতিদানেই যেন আজ তার কাছে ছুটে আসছেন অনেকেই। রোববার ভোরে ফজরের নামাজ শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা। ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দোয়া হয় হাদি সহ সব শহীদদের জন্য। যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না। সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। অনেকটা একই রকম মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে হাদির হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে জাতি এখন আমরা উদ্বিগ্ন।
ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী যারা তাদের নাম প্রকাশ করুন। অনুষ্ঠানে অংশ নিয়ে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি বলেন, কোনো অনুদান নয়, ওসমানের চাওয়া অনুযায়ী সাম্যের বাংলাদেশ চান তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক কারণে হাদিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে ডিবি। এখনও মূল অভিযুক্ত ফয়সাল করিমের অবস্থান অজানা। এদিকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। রোববার সন্ধ্যায় সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডেভিল হান্ট ফেজ 2-তে এখন পর্যন্ত চেকপোস্টের সংখ্যা হচ্ছে 15,662টি। সংবাদ সম্মেলনে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 ও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন ডিএমপির 2 শীর্ষ কর্মকর্তা, বিজিবি ময়মনসিংহ অঞ্চলের সেক্টর কমান্ডার ও র্যাবের মুখপাত্র। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীর অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও তদন্তে গুরুত্ব দিয়ে খুনিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান 2 পুলিশ কর্মকর্তা। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান আর তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। ব্যক্তিগত নয়, রাজনৈতিক কারণে হাদিকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। অন্যদিকে সন্দেহভাজনদের খোঁজে সীমান্ত ও আশপাশের এলাকায় নজরদারি ও তল্লাশি অব্যাহত রেখেছে বিজিবি। মনে হচ্ছে যে ব্যক্তিগত কোনো শত্রু না, এটা কোনো রাজনৈতিক থেকে হত্যাকাণ্ডটা সংঘটিত, এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা। এই ঘটনা সংশ্লিষ্ট তাকে আশ্রয় প্রশ্রয়দাতা, তাদের অস্ত্র পজিশনে রাখা, এই সমস্ত আসামিকে আমরা জিজ্ঞাসা করছি। ফিলিপ নামে একটা লোক জড়িত আছে, তাকে গ্রেফতার করার জন্যই কিন্তু আমরা কার্যক্রম গ্রহণ করেছি। বর্তমানে ফিলিপ এবং তার সাথে আরও যে সহযোগী আছে, বিশেষ করে যদি আমি বলি জেমি চিসিং এবং দিক্কি রংদি, এই আরো দুইজন সহযোগী, তাদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে মূল অভিযুক্ত ফয়সাল সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে সিআইডি। ডিএমপি সাইফুল উজ্জ্ব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ হাইকমিশন ভবনে হামলা এবং হাইকমিশনারকে হত্যার হুমকির ঘটনায় নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করেছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার দাবি, ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের হত্যাকে সংখ্যালঘুদের উপর নির্যাতন হিসেবে অপপ্রচার করছে ভারত। রোববার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভবনের সামনের রাস্তায় প্লাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা যায় কয়েকজনকে। এর আগে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে শনিবার রাতে বিক্ষোভ করে দেশটির হিন্দুত্ববাদী সংগঠন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ওই সময় দূতাবাসে হামলা এবং হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নিরাপত্তা বেষ্টনী ভাঙা বা নিরাপত্তাজনিত পরিস্থিতি তৈরি হয়নি। এর কয়েক ঘন্টা পর নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ময়মনসিংহে খুনের ঘটনাকে ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন হিসেবে দেখা একদমই ঠিক নয়। সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তায় ভারত যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশা উপদেষ্টার। যোগাযোগ কিন্তু আছে এবং আমরা যেটাকে বলার সেটা বলি, তার প্রেক্ষিতেই এই যে প্রেস নোট এসেছে, যে কারণে আমাদেরকেও এখন এটা একইভাবে ওপেনলি যেতে হচ্ছে। আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে। ওসমান হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনে একদল লোক অবস্থান নেওয়ার চেষ্টা করলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গত সপ্তাহে কূটনীতিকদের পাল্টাপাল্টি তলবও করে দুই দেশ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
সেতুর টোলের টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আমর সহ 17 জনকে নতুন করে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আইনি বাধ্যবাধকতা থাকায় দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদনের কথা জানায় দুদক। এদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর NSI এর অতিরিক্ত পরিচালক সহ 13 কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তোফায়েল আমর সহ 17 জনের বিরুদ্ধে। গত অক্টোবরে এ নিয়ে মামলা হয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই মামলায় রোববার আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। সরকারের ৩০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন থেকে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় যাদের আসামি করা হয়েছিল তাদের বিজ্ঞ আদালত আজকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। দুদক বলছে, আইনি বাধ্যবাধকতা থাকায় রুটিন মাফিক নতুন করে তাদেরকে এই দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। এটা একটা রুটিন কাজ বলতে পারেন। এদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর NSI এর 13 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে আলাদা কমিটি গঠন করা হয়েছে। নথির তথ্য বলছে, তালিকায় থাকা 13 জন সবাই বর্তমানে কর্মরত। তাদের বিরুদ্ধে 3 জন অতিরিক্ত পরিচালক, 6 জন যুগ্ম পরিচালক ও 4 জন উপপরিচালক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, চাঁদাবাজি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার, অনেকগুলো অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত পরিচালক থেকে উপপরিচালক পর্যায়ের মোট 13 জন কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। অভিযুক্ত কর্মকর্তাদের বেশ কয়েকজনের স্ত্রীও আছেন দুদকের নজরদারিতে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সুদানের শহীদ 6 সেনা শান্তিরক্ষী। রোববার সকালে ঢাকা সেনানিবাসে জানাজার পর হেলিকপ্টারে নিজ এলাকায় নেওয়া হয় তাদের মরদেহ। বিকেলে জানাজা শেষে তাদের দাফন করা হয়। দুপুরে সামরিক হেলিকপ্টারে করে নিজ নিজ এলাকায় নেওয়া হয় সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শহীদ 6 সেনা সদস্যের মরদেহ। সেখান থেকে ফ্রিজিং ভ্যানে করে নেওয়া হয় গ্রামের বাড়ি। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রিয়জন হারিয়ে শোকে বিহ্বল স্বজনরা। শেষবার দেখতে অনেকে ছুটে আসেন দূর থেকে। বাদাসুর জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। ফ্যামিলিতে মনে করো চলার মতো তার মনে করেন যে কোনো একটা যে সম্পদ সেরকম নাই। সেনাবাহিনী সহ অন্য দপ্তরের পক্ষ থেকে শহীদদের দেওয়া হয় গার্ড অফ অনার। সন্ধ্যার আগে দাফন সম্পন্ন হয় শহীদ সেনা সদস্যদের। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী, কর্মঠ এবং সদালাপী ছিলেন। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এর আগে সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদ 6 শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন 3 বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের কফিনে ফুলের শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। জাতিসংঘের প্রতিনিধি শহীদ পরিবারের হাতে স্মারক হিসাবে তুলে দেন জাতিসংঘের পতাকা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হলো মহান মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক বীর উত্তম এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত AK খন্দকারকে। বিমানবাহিনী ঘাঁটি বাসারে দেশের প্রথম বিমান বাহিনী প্রধানের জানাজায় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে লাল সবুজের যে পতাকার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছিলেন বাংলা মায়ের সাহসী সন্তান AK খন্দকার বীর উত্তম, রক্ত দিয়ে কেনা সেই পতাকা জড়িয়ে আবারও দীর্ঘদিনের কর্মস্থল বিমান বাহিনীর আঙ্গিনায় শেষবার আসলেন এই সূর্য সন্তান। এ সময় পুরো প্যারেড গ্রাউন্ড জুড়ে তৈরি হয় এক শোকাবহ পরিবেশ। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে বীর উত্তম AK খন্দকারের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব। পরে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি সম্মান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এই অকুতোভয় সৈনিককে। পরে একে একে 3 বাহিনীর প্রধান শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান উপদেষ্টা সহ 3 বাহিনীর প্রধান অংশ নেন জানাজায়। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করা হয়।
জানাজা শেষে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অফ অনার প্রদান করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধানকে আকাশ থেকেও জানানো হয় শ্রদ্ধা। পরে ঢাকা সেনানিবাসের শাহীন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন বীর মুক্তিযোদ্ধা একে খন্দকার বীর উত্তম। 1971 সালের 16 ডিসেম্বর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের সময় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন একে খন্দকার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে স্মৃতির অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে। রোববার দগ্ধ স্মৃতিকে দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। হাসপাতালে স্মৃতির চিকিৎসার খোঁজ খবর নেন তারা এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। রুহুল কবির রিজভী বলেন, হাদি হত্যা ও এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে পড়ে ট্রাকসহ 5টি যানবাহন ডুবে গেছে। এ ঘটনায় মারা গেছেন 3 জন। পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীর ফেরিঘাট। শনিবার রাতে ফতুল্লার বক্তাবলীর পূর্ব পারের ঘাট থেকে বেশ কিছু যানবাহন ও যাত্রী নিয়ে ধলেশ্বরী নদী পার হচ্ছিল একটি ফেরি। মাছ নদীতে পৌঁছালে হঠাৎ একটি ট্রাকের ইঞ্জিন চালু হয়ে যায়। চলতে শুরু করলে ট্রাকটি সহ 2টি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি ভ্যান নদীতে তলিয়ে যায়। এ সময় অধিকাংশ সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন প্রবাসী মাসুদ, ভ্যান চালক স্বাধীন ও মোটরসাইকেল আরোহী রফিক। পরে স্থানীয়রা আহত অবস্থায় রফিককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফেরির নিচ থেকে একে একে উদ্ধার করা হয় নিখোঁজ স্বাধীন ও প্রবাসী মাসুদের লাশ। 2 জন নিখোঁজের দাবি ছিল আমাদের কাছে। 2 জনকেই নদী থেকে উদ্ধার করা হয়েছে। একজনের নাম হচ্ছে স্বাধীন আর একজনের নাম হচ্ছে মাসুদ। মাসুদকে ফেরির প্রপেলারের সাথেই পাওয়া গেছে আর স্বাধীনকে ওই যে কোস্টগার্ডের গ্রাফি আছে ওতে উদ্ধার করেছেন। 20টি যানবাহন নিয়ে ফেরিটি ধলেশ্বরী নদীর পশ্চিম পারে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 ডিন। রোববার সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে পদত্যাগ করেন তারা। এর আগে আওয়ামী লীগপন্থী দাবি করে তাদের পদত্যাগ চান রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। দাবি আদায় রেজিস্ট্রার দফতরে তারাও দেন তার অনুসারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল এবং ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পরিবর্তন করে বীর প্রতীক সেতারা বেগম হল করার দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে ডাকসু ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতা ও শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েম জানান, বিশ্ববিদ্যালয়ের সব ফ্যাসিবাদী স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানানো হয়েছে। নাম পরিবর্তনের দাবি জানিয়ে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়েছে ডাকসু। ঢাবি প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য ডক্টর সাইমা হক বিদিশা চিঠিটি গ্রহণ করেন। এ সময় জুলাই গণহত্যার সমর্থন দেয়া শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেয়ারও দাবিও জানান ডাকসুর নেতারা। শহীদ ওসমান হাদি এই নাম প্রস্তাবনা এসেছে এবং অধিকাংশ শিক্ষার্থীরা এই নামের পক্ষে প্রস্তাবনা দিয়েছে এবং এই নামের প্রস্তাবনা এবং শিক্ষার্থীদের স্বাক্ষর সহ আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিব। ফজিলাতুন্নেসা মুজিব হল, সেই মুজিব হলের নাম প্রস্তাবনা শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে বীর প্রতীক ক্যাপ্টেন সেতারা বেগম হল এবং এই নাম আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেব। এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বিমান বাহিনী। রোববার সকালে বিমান বাহিনীর সদর দফতরে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। MOU এর আওতায় 2টি প্রতিষ্ঠান ড্রোন ও এরোস্পেস প্ল্যাটফর্ম ভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অন দ্য জব ট্রেনিং, ইন্টার্নশিপ কর্মসূচি এবং যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের সহযোগিতা করবে। এছাড়া শক্তিশালী গবেষণার সহযোগিতা এবং প্ল্যাটফর্ম ভিত্তিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে এই সহযোগিতা সহায়ক হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই অংশীদারিত্ব এভিয়েশন অ্যান্ড এরোস্পেসের ক্ষেত্রে দেশীয় সক্ষমতা গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানায় বিমান বাহিনী।
আয়কর ব্যবস্থাকে সহজ ও স্বচ্ছ করতে আগামী বছর থেকে রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়কর রিটার্নিং দাখিল সাপোর্টিং বুথ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রিটার্ন দাখিল ব্যবস্থাকে স্বচ্ছ ও সহজ করতে আগামী বছর থেকে করদাতাদের ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে। এতে করদাতাদের তথ্য সুরক্ষিত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। আগামী বছর থেকে অ্যাপের মাধ্যমে রিটার্ন দাখিল নিয়ে কাজ চলছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। রাজস্ব আয়ে বড় বাধা তথ্যের কারচুপি বলেও মন্তব্য করেন তিনি। আমরা চাই পুরো প্ল্যাটফর্মগুলো ডিজিটাল হোক এবং আমাদের যে স্বচ্ছতা, সবচেয়ে বড় সুবিধা হলো আপনার কোনো ডাটা টেম্পারিং করা যাবে না। এটা হলো সবচেয়ে বড় সুবিধা। আদারওয়াইজ আপনারা দেখবেন সব জায়গাতেই একটা বড় প্রবলেম হচ্ছে রেকর্ড টেম্পারিং হয়ে যায় এবং এটাতে আমাদের বিরাট পরিমাণ রেভিনিউ লিকেজ হয়। শুধু যদি আমরা এই রেকর্ড টেম্পারিংয়ের পার্টটাকে যদি বন্ধ করতে পারি, আপনি নিশ্চিত থাকেন আমাদের রেভিনিউ অনেক বাড়বে। রেলওয়ে ইঞ্জিন সংকটে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম রুটের কন্টেইনার পরিবহন। এ অবস্থায় কমলাপুর আইসিডিগামী কন্টেইনারের জটলা বাঁধছে চট্টগ্রাম বন্দরের আশেপাশের এলাকায়। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। 875 টিউএস ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডে ঢাকা কমলাপুরগামী কন্টেনার রয়েছে 1000-এর বেশি। আবার ইয়ার্ডে জমিয়ে না রেখে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে এনে রেখেছে আরও অন্তত 200 কন্টেনার। মূলত ইঞ্জিন সংকটের মুখে ঢাকায় পাঠাতে না পেরে এই কন্টেনার জট। এই অবস্থায় ট্রেনের সংখ্যা বাড়াতে রেলওয়ে পূর্বাঞ্চলে একের পর এক চিঠি দিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র পরিবহন জটিলতার কারণে, সংকটের কারণে আমদানিকারকরা যথাসময়ে তাদের কন্টেইনারটা ডেলিভারি নিতে পারে না। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ঢাকা আইসিডিগামী কন্টেনার রাখার ধারণ সক্ষমতা অতিক্রম করায় অন্তত 200 কন্টেনার এনে রাখা হচ্ছে সিজিপিওয়াই সহ উন্মুক্ত স্থানে। এর ফলে আমদানি রপ্তানি পণ্যের যেমন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ঠিক তেমনি প্রকৃত সময়ে পণ্য বুঝে পাচ্ছেন না আমদানিকারকরা। এভাবে যদি ক্রমান্বয়ে কমতে থাকে তাহলে কিন্তু আমাদের যারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট ঢাকা চিটং করে থাকি সেটা কিন্তু অনেকাংশে হ্রাস পাবে এবং যে আমাদের খরচও বৃদ্ধি পাবে। এমনিতে বহরে প্রয়োজনীয় ইঞ্জিন না থাকায় যাত্রীবাহী ট্রেন চালাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। তার সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে কন্টেনার এবং জ্বালানি তেলবাহী ট্রেন চালাতে অতিরিক্ত ইঞ্জিনের চাহিদা। তুলনামূলক যে কোনো সময়ের চেয়ে এখন কন্টেনার ফ্লোটা বেশি, সেই তুলনায় আমাদের ইঞ্জিন সরবরাহটা সে হারে বাড়ে নাই। আইসিডিগামী 500 থেকে 700 কন্টেনার নিয়ে আরও কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। উত্তরের জনপদে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। এদিকে ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে 2টি ফেরি। রাতভর কনকনে বাতাস, কুয়াশা ঢাকা পথঘাট। অনেক বেলা পর্যন্ত নেই সূর্যের দেখা, বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রতিদিনে ঠান্ডা এরকমই থাকে আর কি, বেশ কয়েকদিন থেকে। আবহাওয়া অফিস বলছে নতুন বছরের শুরুতে তাপমাত্রা কমে গিয়ে শৈত্যপ্রবাহ শুরু হবে। এই মাসের শেষের দিকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তো এই টেম্পারেচার কমার টেন্ডেন্সিটা যদি অব্যাহত থাকে অথবা দেখা যাবে শেষের দিকে একটা শৈত্যপ্রবাহ আমরা পেতে পারি। এদিকে শীতের তীব্রতায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন 140 জন রোগী। তানজিল হাসনাত, সময় সংবাদ। দেশের বাইরের খবর। তোষাখানা মামলায় 17 বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে দেশজুড়ে গণ আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে রায়কে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা। শনিবার পাকিস্তানের বিশেষ আদালত ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে কারাদণ্ড দেন। কারাগারে থাকা ইমরান খানের সঙ্গে কথোপকথনের বিবরণ প্রকাশ করেন তার আইনজীবী। সেখানে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীকে আন্দোলনের প্রস্তুতি নিতে বার্তা পাঠানোর কথা জানিয়েছেন ইমরান। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন আলোচনা কাঠামোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন
যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপ এই চার পক্ষকে নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে ইউক্রেনের অবস্থান শক্ত করতে 90 বিলিয়ন ইউরো অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আলোচনার মধ্যেও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওডেসায় 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 27 জন। স্থানীয় সময় শুক্রবার রাতে ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হন। গুরুত্বপূর্ণ বন্দর ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। বিদ্যুৎহীন হয়ে পড়ে 20 লাখেরও বেশি মানুষ, যা তীব্র শীতে তাদের বিপাকে ফেলেছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সূত্র জানায়, প্রথমবারের মতো ভূমধ্যসাগরে একটি রুশ তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে তারা। এতে ট্যাঙ্কারটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। শনিবার কিয়েভের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র একটি নতুন আলোচনা কাঠামো প্রস্তাব করেছে। তার ভাষায়, এই কাঠামোতে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি ইউরোপীয় প্রতিনিধিরাও থাকতে পারেন। শুক্রবার ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান রুস্তেম ওবেরভ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান জেলেনস্কি। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গেও আলাদা বৈঠক করবে। এর ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিয়েভ। মার্কিন নেতৃত্বাধীন এই আলোচনাকে ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরালো হচ্ছে ফ্লোরিডার মিয়ামিতে। আলোচনায় অংশ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ নিজেই যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিশ্চিত করেন, যদিও ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নাকচ করেছে মস্কো। কূটনৈতিক প্রচেষ্টার মাঝে ইউক্রেনের অবস্থান শক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত। জেলেনস্কি জানান, 2026-27 সালে 90 বিলিয়ন ইউরো অর্থায়ন পাবে ইউক্রেন, যা ভবিষ্যৎ শান্তি আলোচনায় কিয়েভের অবস্থান আরও জোরালো করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, রুশ অধিকৃত এলাকায় নির্বাচন সম্ভব নয় এবং ইউক্রেনের নির্বাচন কবে ও কিভাবে হবে তা নির্ধারণ করার অধিকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেই। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স মিথ্যা ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। এতে ট্রাম্প প্রশাসনের শান্তি উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি। গ্যাবার্ডের দাবি, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর কিছু দেশ ইচ্ছাকৃতভাবে সংঘাত বাড়াতে চাইছে। তুলসী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, রয়টার্স এমন একটি ভুয়া প্রতিবেদন ছড়িয়েছে যেখানে দাবি করা হয় যে রাশিয়া পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের ইউরোপীয় অংশ পুনরুদ্ধারের পরিকল্পনা করছে। তিনি এই দাবিকে সরাসরি মিথ্যা ও প্রোপাগান্ডা আখ্যা দেন। গাজার 2 ভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের বানি সুহেইলা এলাকায় 4 জন এবং গাজা সিটি তুফা এলাকায় নারী ও শিশুসহ 6 জন প্রাণ হারিয়েছেন। তীব্র শীতে অঞ্চলটিতে বাড়ছে শিশু মৃত্যুহার। এদিকে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা মিয়ামিতে বৈঠক করে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করেছেন। কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার বানি সুহেইলা এলাকায় একাধিক বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। একই দিন গাজা সিটির তুফা এলাকায় আশ্রয় কেন্দ্রে হামলায় নারী ও শিশুসহ অনেকে নিহত হন। চলাচলে বিধিনিষেধ এবং হামলার কারণে ঘটনাস্থলে যেতে পারেননি উদ্ধারকারীরা। ইসরায়েলের দাবি, গাজায় অভিযান চলাকালীন সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা শুক্রবার মিয়ামিতে বৈঠক করেন। গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের অগ্রগতি মূল্যায়ন করেন তারা। এ সময় মানবিক সহায়তা বৃদ্ধি, মরদেহ হস্তান্তর, আংশিক সেনা প্রত্যাহার এবং সহিংসতা কমানোকে প্রথম ধাপের অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়। বৈঠকে দ্বিতীয় ধাপের জন্য গাজায় স্বায়ত্তশাসিত প্রশাসন গঠন, বেসরকারি ও নিরাপত্তা কাজ পরিচালনার পরিকল্পনা এবং অবকাঠামো ও বাণিজ্য সহ পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়গুলো আলোচনা করা হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজার পরিস্থিতি এখনো বিপজ্জনক। 16 লাখ মানুষ তীব্র খাদ্য সংকট ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। কিছু এলাকায় পরিষ্কার পানি পৌঁছেছে, স্বাস্থ্য কেন্দ্র পুনরায় খোলা হয়েছে। তবে শীত ও বৃষ্টি শিশুদের জন্য ঝুঁকি বাড়াচ্ছে। তিনি আরো বলেন, যুদ্ধবিরতি স্থায়ী করতে এবং সহায়তা পৌঁছাতে সীমান্ত ক্রসিং খুলতে হবে। একই সঙ্গে বিধিনিষেধ তুলে নিয়ে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দিতে হবে।
ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে শীতে গাজায় শিশু ও নবজাতকেরা মারা যাচ্ছে। খান ইউনিসে 29 দিনের নবজাতক হাইপোথার্মিয়ায় মারা গেছে। আশ্রয় ও কাপড় না পেয়ে প্রাণ গেছে 2 সপ্তাহ বয়সী আরেক শিশুর। সংস্থাটি জানায় শীতের কারণে শ্বাস প্রশ্বাসের সংক্রমণ বাড়ছে, যা 5 বছরের নিচে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে বিজয় দিবসের আলোচনা সভায় বিপ্লবী নেতা শহীদ ওসমান হাদিকে স্মরণ করলেন বক্তারা। শারজাহ বাংলাদেশ সমিতির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, হাদি দেশপ্রেমের যে আদর্শ লালন করেছেন তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। হাদির মতো বিপ্লবী নেতার জন্ম হলে বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদের উত্থানের সুযোগ অনেকাংশে কমে যাবে বলেও মত দেন তারা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশিদুজ্জামান। আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে ফিনল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে হাদির গায়েবানা জানাজা। জোহান্সবার্গে শুক্রবার বাদ জুমা আল মক্কা রেস্টুরেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করে জুলাই মঞ্চ। সমাবেশে বক্তারা হাদির খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। একই দিন ফিনল্যান্ডের হেলসিঙ্কি রাউহাপিরি সেন্টারে অনুষ্ঠিত হয় হাদির গায়েবানা জানাজা। জানাজার আগে আলোচনার সভায় বিপ্লবী নেতা হাদির আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান মুসলিম ফোরাম ফিনল্যান্ডের সভাপতি। এদিন রাউহাপিরি সেন্টারের মূল অডিটোরিয়ামের নামকরণ করা হয় শহীদ ওসমান হাদি অডিটোরিয়াম। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে জার্মানিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার ফ্রাঙ্কফুর্টের শোয়ার্চার লেন ভেগেতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। পরে হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মালদ্বীপে হয়ে গেল 2 দিন ব্যাপী বাংলাদেশ মেডিকেল এডুভেস্ট শিক্ষা প্রদর্শনী। ঢাকা ও মালের যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশের 15টিরও বেশি শীর্ষ মেডিকেল কলেজ। স্টলগুলোতে ভিড় করেন শিক্ষার্থীরা। বাংলাদেশ হাইকমিশনের মতে এই আয়োজন 2 দেশের শিক্ষা, কূটনীতি, পাবলিক ডিসপেন্সারি ও সফট পাওয়ার জোরদার করবে। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। শুক্র ও শনিবার মালদ্বীপে অনুষ্ঠিত হয় বাংলাদেশ মেডিকেল এডুভেস্ট শিক্ষা প্রদর্শনী 2025। রাজধানী মালের বার্সেলোনা সুন্দরা কনভেনশন সেন্টারে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। মালদ্বীপ সরকার ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন যৌথভাবে এই আয়োজন করে। এতে বাংলাদেশের প্রথম সারির 15টিরও বেশি মেডিকেল কলেজ অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনাত শিনা, বাংলাদেশ হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম এবং উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর আব্দুল রহিম হাসান। প্রদর্শনীতে মেডিকেল কলেজের প্রতিনিধি ও শিক্ষা পরামর্শকদের ব্যস্ত সময় কাটাতে দেখা যায়। তারা মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে ভর্তি, স্কলারশিপ ও ভিসা প্রক্রিয়া সম্পর্কে তথ্য দেন। স্টলগুলোতে ছিল শিক্ষার্থীদের ভিড়, চলেছে কাউন্সেলিং ও সরাসরি তথ্য বিনিময়। 15টা মেডিকেল কলেজ এসেছে মালদ্বীপের স্বাস্থ্যসেবার মালদ্বীপ থেকে বাংলাদেশে এমবিবিএস পড়তে যাওয়ার জন্য উৎসাহিত করার জন্য। কেন আমরা উজবেকিস্তান বা কিরগিজস্তান না গিয়ে বাংলাদেশে যাব, এই বিষয়টা বোঝাতে। মালদ্বীপের শিক্ষার্থীরা জানান, দক্ষিণ এশিয়ার মানসম্মত ও সাশ্রয়ী মেডিকেল শিক্ষার জন্য বাংলাদেশ জনপ্রিয় গন্তব্য। বাংলাদেশে ইন্টার্নশিপ শেষ করা মালদ্বীপের শিক্ষার্থীরাও একই মত দেন। I would recommend everyone to come to Bangladesh and explore Bangladesh to study MBBS here. I have had a good experience here. And even the accommodation and everything and the culture and everything what I have experienced, so it was a good experience for me. বাংলাদেশে মালদ্বীপের শিক্ষার্থীরা পড়াশোনা করলে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে বলেও জানান সংশ্লিষ্টরা। এতে দেশের অর্থনীতিও গতিশীল হবে, একথা জানান স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। সেই সাথে আমরা আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে মালদ্বীপের ছাত্রছাত্রীদেরকে, মেডিকেল শিক্ষার্থীদেরকে পাবো। আয়োজকরা জানান, মালদ্বীপের তরুণদের কাছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তুলে ধরাই প্রদর্শনীর মূল লক্ষ্য। আগ্রহীদের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করাও উদ্দেশ্য। আমাদের বাংলাদেশ আসলে মেডিকেল পড়াশোনা অনেক ভালো, সেটা তারা এখানেও অনেকেই বলছে।
এবং অনেকে যারা পড়াশোনা করে আসছে তারাও রিভিউ, অনেকে আসছে তারা রিভিউ দিচ্ছে যে হ্যাঁ আমাদের বাংলাদেশে মেডিকেল পড়াশোনাটা অনেক বেটার। এই প্রদর্শনী দুই দেশের কূটনীতি ও পাবলিক ডিপ্লোমেসি জোরদার করবে বলে মনে করেন বাংলাদেশ হাই কমিশনার। মালদ্বীপের শিক্ষার্থীরা যখন বাংলাদেশ থেকে পড়ে এই দেশে ব্যাক করবে, এই ব্যাক করার পরে তাদের মধ্যে বাংলাদেশের বিষয়ে যে পজিটিভ একটা ইমেজ তৈরি হবে, যেটাকে আমরা বলি যে আমাদের পাবলিক ডিপ্লোমেসির একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই ইমেজটাকেই আমরা কাজে লাগাতে চাচ্ছি। দুই দেশের এই উদ্যোগের মাধ্যমে মালদ্বীপের শিক্ষার্থীরা কম খরচে ও সহজ প্রক্রিয়ায় বাংলাদেশে উচ্চ শিক্ষার সুযোগ পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। ইতালির ইজলো শহরে প্রবাসী বাংলাদেশি শিশু কিশোরদের নিয়ে আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়াই ছিল আয়োজনের মূল লক্ষ্য। অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আয়োজিত প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সংখ্যক শিশু কিশোর অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে ইজলো শহরের বিভিন্ন স্কুলে ভালো ফল করা বাংলাদেশি কমিউনিটির শিক্ষার্থীদেরও পুরস্কার করা হয়। বিপিএল এর 12তম আসর সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করেছে রংপুর রাইডার্স। যদিও ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ, এবারের আসরে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়ে অবদান রাখাটাই পেসার নাহিদ রানার লক্ষ্য। বিপিএলেও মুস্তাফিজের সঙ্গে জুটি বেঁধে বোলিং করতে মুখিয়ে ডানহাতি পেসার। এছাড়া এদিন অনুশীলন করেছে রাজশাহী ওয়ারিয়র্সও। মাঠে ও মাঠের বাইরে পেশাদার দল হিসেব থেকে মৌসুম শেষ করার প্রত্যাশা আকবর আলীর। দলের অধিনায়ক হতে পারেন নাজমুল হোসেন শান্ত। নাহিদ রানা বিপিএল দিয়েই খুলেছে ভাগ্য, কিন্তু সাদা বলে এখনো নিজেকে করতে পারেননি পাকাপোক্ত। এখন পর্যন্ত খেলেছেন মাত্র একটি আন্তর্জাতিক টি-20 ম্যাচ। এই ফরম্যাটের বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণে নাহিদের সামনে এসেছে আরও একটা বিপিএল। 12তম আসর সামনে রেখে এদিন প্রথমবারের মতো অনুশীলন করেছে রংপুর রাইডার্স। নিজেদের হোম গ্রাউন্ডে নাহিদ ছিলেন একটু বেশি সিরিয়াস, ক্ষিপ্রতা বেড়েছে বোলিংয়ে। এবার মোস্তাফিজের সঙ্গে জুটি বেঁধে বোলিং করবেন রংপুরের হয়ে, যার জন্য মুখিয়ে ডানহাতি পেসার। লক্ষ্য একটাই, দলের জয়ে অবদান রাখার। ফিজবের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং ধরেন ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করেই খেলছে। ওনার সাথে খেলতে পারাটা, ন্যাশনাল টিমে খেলছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগ একসাথে খেলতে পারা, এটা আমার কাছে অনেক সৌভাগ্য এবং অনেক কিছু শেখার আছে। আমার সবসময় মাথায় এটা থাকে যে আমি আমার টিমকে ম্যাচ জিতাবো। আমার এরকম পার্সোনাল কোনো গোল থাকে না যে আমি হাইস্ট উইকেট টেকার হবো। আমার কন্ট্রিবিউট, আমি দেশের হয়ে খেললে আমার মাথায় এটা থাকে যদি আমি এই 2 উইকেট নিয়ে ভাইটাল মোমেন্টে ম্যাচ জিতাতে পারি আমি হ্যাপি। যদি আমার কাছে মনে হয় যে উইকেট না পেয়ে টিমকে ম্যাচ জিতাতে পারি তা আমি হ্যাপি। লিটন সোহান রিয়াদদের সঙ্গে তরুণ ইফতি, বিদেশি খুশদিল ইফতেকার, কাইল মায়ার্স রংপুরের ব্যাটিং শক্তি, স্পিনের রাকিব আলিস নাইম, পেস ডিপার্টমেন্ট তো আরও ভয়াবহ। সেরা কম্বিনেশন নিয়ে এবারের আসরে দারুণ কিছুর অপেক্ষায় রংপুর রাইডার্স। কোনো টিমই ছোট করে দেখার বিষয় না, কারণ প্রত্যেকটা টিম নিজের জায়গা থেকে বেস্ট এবং নিজের জায়গা থেকে শক্তিশালী। আমাদের টিমে দেখেন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তারপর যদি বলেন ইয়াং প্লেয়ারও আছে, তো সব মিলাই আলহামদুলিল্লাহ। এদিন রাজশাহী ওয়ারিয়র্সও করেছে কঠোর অনুশীলন। আসর শুরুর আগেই প্রমাণ দিয়েছে তারা কতটা পেশাদার দল। পুরো আসরেই মাঠে ও মাঠের বাইরে সে ধারা ধরে রাখার প্রত্যাশা। অভিজ্ঞ মুশফিকের সঙ্গে তরুণ আকবর সাকলাইনদের মেলবন্ধন দেখাচ্ছে বড় স্বপ্ন। প্রফেশনাল আমরা যখন প্র্যাকটিসে নেমে যাই বা ম্যাচে ইনভলভ হয়ে যাই, প্রত্যেকেই আসলে শুধু ক্রিকেটটা নিয়েই ভাবে। যেটা মুশফিক ভাইয়ের কথা বললেন, অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় ব্লেসিং। আমি বলবো যে তার থেকে আসলে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই তার থেকে নিতে পারে। রাজশাহী মধুর সমস্যায় অধিনায়কত্ব নিয়ে, তবে শোনা যাচ্ছে নাজমুল হোসেন শান্তর ওপরই দলের দায়িত্ব দেবে নবাগত রাজশাহী ওয়ারিয়র্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আইএল টি-20তে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের 2 ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। বল হাতে 4 ওভারে মাত্র 14 রান দিয়ে 2 উইকেটে শিকার করেছেন সাকিব। আর মুস্তাফিজের কাটারে নাস্তানাবুদ হয়েছেন গালফ জায়ান্টস। 4 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের 2 কান্ডারি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইএল টি-20তে আছেন তাসকিন আহমেদও। এদিন অবশ্য আলাদা ম্যাচে মাঠে নেমেছিলেন ফিজ ও মিস্টার 75।
IL T20-তে দুবাই ক্যাপিটালসের হয়ে ঝলক দেখিয়ে আসছেন কাটার মাস্টার। IPL-এ চড়া মূল্যে দল পেয়েছেন সাতক্ষীরা সায়ানাইট। এরপর থেকে মাঠে যেন অপ্রতিরোধ্য ফিজ। এদিন গালফ জায়ান্টস ফিজের মায়াবী কাটারে হয়েছে কুপুকাত। জেমস ভিন্স যখন থিতু হয়ে রান তুলছিলেন পাল্লা দিয়ে, তখন দৃশ্যপটে বাঁহাতি পেসার 14তম ওভারে গালফের অধিনায়ককে ফিরিয়ে লাগাম টানেন প্রতিপক্ষের। এই এক ওভারেই পুরো ম্যাচের মোড় পাল্টে দেন ফিজ। ওভারের 4 নম্বর বলে ফেরান আরেক জয়ান্ট আজমাতুল্লাহ উমরসাইকে। 116 রানে 5 উইকেট হারায় গালফ। পরের বলে ফিজের কাটারে নাস্তানাবুদ শেন ডিকসন হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি করেন টাইগার পেসার। ততক্ষণে 6 উইকেট হারায় প্রতিপক্ষরা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি গালফ। 156 রানে অল আউট হয় তারা। 34 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা বাঁহাতি পেসার 6 উইকেটের জয় পায় দুবাই ক্যাপিটালস। বল হাতে এমিরেটসের হয়ে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসানও। এদিন ম্যাচের 7ম ওভারেই উপহার দেন উইকেট। থিতু হয়ে যাওয়া ডেজার্ট ভাইপার্স ওপেনার ফখর জামানকে ফেরান 13 রানে। নিজের দ্বিতীয় ওভারেও ঘূর্ণিতে বোকা বানান প্রতিপক্ষ ব্যাটারকে। স্যাম কারানকে ফিরিয়ে থামিয়ে দেন ডেজার্ট ভাইপার্সের রানের চাকা। এরপর আরও 2 ওভার করেন সাকিব। এদিন তাকে মোকাবেলা করাই কঠিন মনে হচ্ছিল প্রতিপক্ষের। শেষ পর্যন্ত 4 ওভার বল করে 14 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। তবে ব্যাট হাতে খুব একটা উজ্জ্বল ছিলেন না টাইগার অলরাউন্ডার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। অবকাঠামো উন্নয়ন ছাড়াও তরুণ প্রতিভা অন্বেষণে বাফুফের সঙ্গে কাজ করতে চায় ইইউ। রোববার সকালে বাফুফের ভবন পরিদর্শন শেষে এমনটাই জানান তিনি। এ সময় রাষ্ট্রদূতকে বাংলাদেশ ফুটবল দলের জার্সি উপহার দেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। হঠাৎ ফুটবল ফেডারেশন ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে বাফুফে ভবনে পরিদর্শনে আসেন তিনি। বাফুফের কার্যনির্বাহী কমিটির সঙ্গে প্রায় 1.5 ঘন্টার বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত। এ সময় বিশেষ সম্মাননা ছাড়াও বাংলাদেশ ফুটবল দলের জার্সিও উপহার পান তিনি। সম্প্রতি ফুটবলের গণজোয়ার ও নারী ফুটবলারদের সাফল্য নজর কেড়েছে তার। এদেশের ফুটবলের উন্নয়নে তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তিনি। আমরা ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করতে চাই। এই দেশের 64টি উপজেলা থেকে প্রতিভা তুলে আনতে বাফুফের সঙ্গে কাজ করতে চাই। আমাদের 2 পক্ষের মধ্যে আলোচনা চলমান। নারী ফুটবলের উন্নয়ন নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে। বৈঠক শেষে বাফুফে সংলগ্ন তার পরিদর্শন করেন ইইউ রাষ্ট্রদূত। বাংলাদেশের ফুটবল অবকাঠামোতেও অবদান রাখতে চান। আর এখানেই দেশের ফুটবলের নতুন সম্ভাবনা দেখছেন বাফুফে সভাপতি। দেখেন, আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ইউরোপিয়ান ইউনিয়ন আমরা কেউ কিন্তু ডিসক্রিমিনেট করি না জেন্ডারের মাধ্যমে। তা আমরা ইকুয়াল অপরচুনিটি দিচ্ছি মেল এবং ফিমেল প্রোগ্রামগুলোকে। ইকুয়াল অপরচুনিটি দিব আমরা মেল এবং ফিমেল ন্যাশনাল টিমকে। অ্যান্ড ইকুয়ালভাবে আমরা রিসোর্স প্ল্যানিং ইনভেস্টমেন্টসগুলিকে আমরা বিবেচনা করব সামনের দিকে। ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েজ অফ ওয়ার্কিং পার্টটাতে আজকে মূলত আমরা সীমিত ছিলাম আমাদের কথাতে। বিশ্ব ফুটবলে পাওয়ার হাউস ইউরোপ, সেই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিদর্শন দেশের ফুটবলের জন্য ইতিবাচক বার্তাই বহন করে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অতীতের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি, বললেন তারেক রহমান। মব ঠেকাতে না পারায় সরকারের দুর্বলতা দেখছেন নেতারা। হাদির খুনের বিচার নিয়ে সরকার কেন নীরব, প্রশ্ন জামায়াতের। রাজনৈতিক কারণে হত্যার ধারণা ডিবির, মূল অভিযুক্তের অবস্থান অজানা। ব্যাংকের সংশ্লিষ্টদের শত কোটি লেনদেন। এবং বগুড়ায় বেগম জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, ভোটারের আস্থা তৈরিতে যৌথ অভিযানের নির্দেশনা ইসির। নির্বাচন বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এ ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়ের।